আমরা জানি ফি বি এরকম থাকবে, আর যদি ফি আর 1/b হয় তাহলে মূল বিন্দুগামী হয়, তাহলে আমরা যদি ফি বি আর ফি হয় বা বি হয় তাহলে কীরকম থাকবে। যাই হোক, এগুলো সবাই জানো, সালসা সূত্র দেখে ফেল গেলে সূত্র আমরা জানি P1/T1 চাপ আর তাপমাত্রার মধ্যে বলের সূত্র, সালসা সূত্র। আর এই যে ডব্লিউ এটা এম থাকলে এটা ডি মানে ঘনত্ব হলে P/RT। তাহলে এইভাবে কিন্তু আমরা এগুলা করতে পারি। আচ্ছা, তো এখান থেকে কয়েকটা জিনিস খেয়াল রাখবা যে আয়তন এর একক এস এককে মিটার কিউব, সবাই যারা জানো। আর লিটার প্রেসার এককে কি লিটার, আর সেন্টিমিটার এককে সেন্টিমিটার কিউব। খেয়াল করো, সিজিএস এককে হলো সেন্টিমিটার কিউব, ভালো করে খেয়াল করবা। তারপরে দেখো এবার তাপমাত্রার একক কেলভিন, 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 ঠিক আছে। ওকে, তাহলে চাপের একক তো আমরা জানি, এস এককে এগুলা এগুলা যার মূলকের ধ্রুবকের মান, এস এককে 8.314। তারপরে দেখো আরে ফলাফেনে কি কয়, ঢুকতে পারে না কি কয়। আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল করো সবাই। হুম, সবাই একটু খেয়াল করতে হবে মনোযোগ সহকারে, তাইলে এগুলো তো আমরা জানি। দেখো এক্সক্লুসিভ যেগুলো আছে এগুলো একটু একটু খেয়াল করতে হবে। ঘনত্ব, ঘনত্ব দেখো D1T1/P1 = D2T2/P2। এখানে আমরা রো দিয়েও শিখছিলাম। আবার P1/D1 = কি V2/D2, আবার D1T1 = D2T2, ঠিক আছে। আচ্ছা, এগুলো তো সবাই ভালো করে জানো। এইখানে একটু কয়েকটা কথা আছে, মনোযোগ দাও। দেখো, মূল সংখ্যা এগুলো কি উপাদানের মোট ভর, আর নিচে হলো কি আণবিক ভর, তাই না। ওই যে আমরা জানি W/M আর কি, ঠিক আছে। তাহলে N = W/M, এটা এখানে বলছে। আংশিক চাপ = কি N W1 * P মোট চাপ, আংশিক ভগ্নাংশ ইন্টু কি আণবিক ভর = মিশ্রণ। যাই হোক, আর এটা হলো কি P * B1 = PB। এটা হলো আমাদের কি ডাল্টনের আংশিক চাপ সূত্র। তো আমরা ওই একটা একটা করে দেখার চেষ্টা করি। টু মানে বেপনের হার, আর সবগুলোর কিন্তু টু। দেখো যে সময়টা টু, বডটা টু, আয়তনটা এই শুধু আয়তনের বেলা হবে 1, ঠিক আছে। আয়তনের বেলা 1 আর ঘনত্বের বেলায় 2, ঠিক আছে। এগুলো একটু খেয়াল রাখবা। এই সূত্রটা তো তুমি জানো মোটামুটি, যেগুলো হলো R1 মানে প্রথম গ্যাসের বেপনের হার, প্রথম গ্যাসের বেপনের সময়, প্রথম গ্যাসের আণবিক ভর, R2 হলো দ্বিতীয় গ্যাসের বেপনের হার। তো এগুলো সবাই সূত্র ভালো করেই জানো। আচ্ছা, তারপর দেখো বর্গমূল গড় বর্গবেগ যদি আমরা বলি তাহলে CRMS এগুলো 3RT/m, 3V/m, 3V কি রো বা ডি। সম্ভাব্যতম বেগ 2RT/m, গড় বেগ হলো গড় বেগ যদি বলে 8RT/m, 8RT/m। খেয়াল রাখবা ইকে গেলো 3/nRT ফিবি। ফ্যাশন গুণাঙ্ক Z = এটা, আর ব্যান্ডের সমীকরণ তো এটা সবাই জানো। আর এখান থেকে আমরা যদি দেখার চেষ্টা করি, দেখো আয়তন বিভিন্ন এককের সম্পর্ক কিন্তু আমি লিখে দিয়েছিলাম। তাও এখান থেকে 1 লিটার কিলো 1 ডেসিমিটার কিউব, দেখো লিটার যা, ডেসিমিটার কিউব কি তা। আর 1000 মিলিলিটার 1000 সেন্টিমিটার কিউব, এগুলো যা আছে এগুলো এই যে এইগুলো দেখে নিবা যে 1 অ্যাটমসফিয়ার = 1 বার, 1 অ্যাটমসফিয়ার = 1 বার। তারপর খেয়াল করো, ভাই এই স্ক্রিন তো চলে গেছে। হ্যাঁ স্ক্রিনে আমি করছি, খেয়াল করো। তারপরে দেখো এগুলা 1 অ্যাটমসফিয়ার = 760 টর, এগুলো একটু মুখস্থ করে রাখবা। 1 অ্যাটমসফিয়ার = 760 টর, ইমিউনিটি মার্কারের মতোই সেম, ঠিক আছে। 1 বার বারও 1 আর টরও কি 760, তাহলে ওই 760 দিয়ে ভাগ দিলে অ্যাটমসফিয়ারে চলে যাবে, বুঝছো ব্যাপারটা। তো এটা টেনশন করার কিছুই নাই। তো আমরা এগুলো দেখার চেষ্টা, যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখো এখান থেকে আমরা একটু পড়ি আজকে। দেখো বলছে উদ্ভিদমূলক সাহায্যে ইউরিয়া সার কি শোষণ করে, তাহলে নাইট্রেট সল্ট আছে, এগুলো তেমন একটা ইয়ে না। দেখো গ্যাসের ঘনত্ব মাপতে ব্যবহৃত হয় কোন সমীকরণ, আরএনএস ইকুয়েশন নাকি পারফেক্ট গ্যাস ইকুয়েশন, আইনস্টাইন ইকুয়েশন নাকি ফ্যারাডে ইকুয়েশন। তাহলে আমরা জানি কি বলতো, পারফেক্ট গ্যাস মানে আদর্শ গ্যাস সমীকরণ, তাই জন্য বি। গ্যাসের ঘনত্ব মাপতে ব্যবহার করা হবে আদর্শ গ্যাসের সমীকরণ। আরএনএস এর দিয়ে মাপা হয় না, কারণ আরএনএস দিয়ে মাপা হয় K1/K2, এগুলো জানো। কি অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, তাহলে আমরা জানি বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাস হবে নিম্ন
চাপে উচ্চ তাপমাত্রা, তাহলে সুতরাং দেখা যায় লো প্রেশার আর হাই টেম্পারেচারে। দেখো তরল অবস্থায় পরিবর্তিত না হয় কোন অবস্থা থেকে সরাসরি গ্যাস পরিণত হয় তাকে কি বলা হয়, আমরা জানি কি সাবলিমেশন, ঊর্ধ্বপাতন আর কি। ঠিক আছে, তো মোটামুটি বুঝতে পারছো আশা করি। জানি জুলফার কেলভিন, বলছেন তুমি সঠিক একক হলো জুলফার মলিকুল পার কেলভিন। তাহলে এটা মোটামুটি জুলফার মোল পার কেলভিন আর কি একক। ওকে, 101.3 কিলো প্যাসকেল বাহ্যিক চাপের স্ফুটনাঙ্ক কত, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস। দেখো স্বাভাবিক অবস্থা 101.32 ফাস আর কি, গণনাঙ্ক ডিগ্রি স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। এই দেখো এখানে বলতে কি 7 ডিগ্রি তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের অণুর বর্গমূল গড় বর্গবেগের মান কত, তো আমরা তো সবাই এটা জানি যে রুট ওভার 3RT বাই কি এম, তাই না? তাহলে আমরা এইভাবে করে ফেলবো রুট ওভার 3RT বাই কি এম, সুতরাং 3 রুট ওভার 3 ইন্টু আর মান কত 8.314 টি, তাপমাত্রা 300 কেলভিন বাই এম, আণবিক ভর যেহেতু কোন গ্যাস নাইট্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস হইলো 28, আর এখানে কেজি নেওয়া লাগবে, এটা দিলে যা আসবে সেটা আমাদের কি 14 নম্বর অ্যান্সার। বলছে কি নিম্নের লেখচিত্র নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট করে আদর্শ গ্যাসের আয়তনের সাথে চাপের সম্পর্ক কে প্রকাশ করতেছে, তাহলে আয়তনের সাথে দেখো নির্দিষ্ট করে আয়তনের সাথে নির্দিষ্ট তাপমাত্রায় বরের আদর্শ গ্যাসের আদর্শ গ্যাসের, তাহলে পিভি আর কি ভি এর সাথে সম্পর্কটা, তাই না? তখন আমরা জানি কি এটা ডি এর সমীকরণ। এটা দেখো চাপের সাথে আয়তন পিভি আর ভি এন্ড পিভি আর কি ভি হইলে কি হয় এই সম্পর্কটা। ওরে এটা তো আমাদের এইভাবে হইলে সঠিক হইতো, তাই না? বুঝো কথাটা, পিভি আর ভি যদি হয় এটা সঠিক, এটা সঠিক, এটা সঠিক, বাট এটা কি সঠিক? বি নাম্বার না? হ্যাঁ ডি নাম্বারটা ভুল। দেখো আমরা জানি কি পিভি আর পি হইলে সূত্র গ্রাফটা কি এরকম না হয়, কিন্তু তারা দিয়েছে কি পিভি আর পি হইলে গ্রাফটা কি এরকম দিচ্ছে, তাহলে এটা ভুল, এটা কি রাইট। ভালো করে খেয়াল করবা, পি আর ভি দিলে কি তো এরকম, আবার পি আর 1/ভি ভি দিলে হয়তো কি এরকম, তাহলে এই তিনটা সঠিক, এটাই কি ভুল। তারপরে দেখো আমাদের এখানে কি আছে তারপরেরটা, তাহলে বলের সূত্র থেকে এগুলো পাই যে পি 1/ভি লিটার পি পি লিটার, সবাই তো জানোই। দেখো তার বলছে কি কোন গ্যাসটি আদর্শ মধ্যে থেকে সবচেয়ে বেশি বিচ্যুত, তার মানে আমরা জানি কি যে এখান থেকে সবচেয়ে বেশি বিচ্যুত হবে HCl। কেন, কে বলতে পারবা? যার আণবিক ভর বেশি সে আদর্শ মধ্যে তত বেশি বিচ্যুত হবে। তার সাথে আমরা দেখতে পাই যে HCl এর আণবিক ভর হলো কত 37.5, হিলিয়াম হলো 2, সিএস মিথেন হলো 16, নাইট্রোজেন 28 নাইট্রোজেনের। তাহলে সুতরাং আমরা দেখতে পাই যে আদর্শ গ্যাসের বিচ্যুতির কতিপয় কারণের মধ্যে একটি হচ্ছে আণবিক ভর, নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত খেয়াল রাখবা আণবিক ভর যত বেশি হবে আদর্শ গ্যাসের ধর্মত্ব বিচ্যুত তত বেশি হবে, নিষ্ক্রিয় গ্যাস সারা কিন্তু খেয়াল রাখতে হবে এটা। তাইলে এখানে দেখতে পাই সেলানিক সবচেয়ে বেশি, এটা সবচেয়ে বেশি বিচ্যুত হবে। বুঝা গেছে? আশা করি বুঝতে পারছো। তারপরে আমরা দেখার চেষ্টা করি যে 17 নম্বর 7.1 গ্রাম ক্লোরিনের মধ্যে কত মোল ক্লোরিন আছে। তাহলে আমরা মোল সংখ্যা বের করার জন্য আমরা জানি কি সিস্টেমটা হলো n = কি W/m। তাহলে সুতরাং আমাদের বলছে কি 7 এত গ্রাম, তাহলে 7 হলো W, আর ক্লোরিন যেহেতু তাহলে আমরা ক্লোরিনের আণবিক ভর সবাই জানি ভালো করে যে 35.5, আর 35.5, আর ক্লোরিন যেহেতু অণু চাইছে তাহলে 35.5 × 2, তাহলে কত 71, তাহলে 71 দিয়ে ভাগ দিব, তাহলে এটা আমাদের কি মোল সংখ্যা। ঠিক আছে, আশা করি এটা সবাই জানবা। আমার ওই ভিডিওটা সবাই দেখে ফেলতে হবে, আমরা জানি ওই দিন শিখাইছিলাম, তোমরা জানো কি জানি না। NW/m = NA = কি ভি, আয়তন লিটারে বাই 22.4 = P/RT, তাই না? এরা দিয়ে সব অঙ্ক করা পসিবল, সবাই অন্তত এই ভিডিও দেখছো, যে না দেখছো দেখো অবজেক্টিভ একটা হইলো কমন পড়বো। আচ্ছা আমাকে বলো যে এখানে কোনটা সঠিক, তাপমাত্রার সাথে চাপের সম্পর্ক কোনটা সঠিক? ডি নাম্বারটা হইব। হ্যাঁ ডি নাম্বারটা। আমরা কি সমানুপাতিক? দেখো ডি, টি আর পি আমরা সবাই জানি এই কথাগুলো, সবাই ভালো করে জানি যে পি বি পরস্পরের ব্যস্তানুপাতিক, পি সমানুপাতিক 1/বি, আবার বিটি পরস্পরের সমানুপাতিক, আবার বি আর এন পরস্পরের সমানুপাতিক, আবার পি আর টি পরস্পরের সমানুপাতিক, পি আর রো পরস্পরের সমানুপাতিক, পি আর রো তো বললামই, তাইলে রো অথবা ডি একই জিনিস, তাই না? তাহলে সুতরাং আমরা এই গ্রাফগুলোর দিকে তাকিয়ে এগুলোর দিকে তাকিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন ফেরে যাব, আশা করি বুঝতে পারছো। তাহলে এইখানে আমরা দেখতে পাই যে পি আর টি পরস্পর সমানুপাতিক, আমরা সবাই জানি যে পি আর ডি আছে, তাহলে ডি আর পি পর সমানুপাতিক হইলে সম্পর্কটা কি হয় এরকম হয়। যদি এই গ্রাফটা এরকম দিত ডি আর 1/পি, তাহলে কিন্তু হয়তো এরকম, তাই না? আশা করি বুঝতে পারছো। তাহলে খেয়াল রাখবেন টি ও পি এর মধ্যে, তাহলে
কোনটা সঠিক এখানে বলতে, তাহলে ফি আর টি যদি হয় তাহলে সুতরাং এও হয়, ডি আর ভি দিলে এরকম হয়, ফি আর টি সমানুপাতিক, এজন্য এটা সঠিক। এটা কিন্তু ভুল, এটাও ভুল, এটাও ভুল, তাই না? ফি আর টি ভার্সেস সমানুপাতিক আমরা একটু আগে জানলাম, একটু আগে না আগেও জানি গেলুসাকের সূত্র থেকে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে আমি যেটুকু পড়াই এটুকু মুখস্থ করে ফেলাও, ঠিক আছে? তারপরে এখানে বলতেছে কি বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর অবস্থিত, তোমাদের এটা আছে, সেগুলো কি ট্রফোমণ্ডল। খেয়াল করো, ট্রফোমণ্ডল হলো আবহাওয়া জলমণ্ডল, সরি স্ট্রাটোমণ্ডল, স্ট্রাটোমণ্ডলে হলো স্ট্রাটোস্ফিয়ার বা স্ট্রাটোমণ্ডল ওজোন স্তরে অবস্থিত। মেসোমণ্ডলে মেসোবিরতি, তাপমণ্ডলে আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার আছে। আর ট্রফোমণ্ডলের ভিতরে আবহাওয়া জলমণ্ডল আছে ট্রফোমণ্ডলের ভিতরে বা ট্রপোস্ফিয়ারের ভিতরে। তাহলে সুতরাং আমাদের বায়ুমণ্ডলের কোন অঞ্চলে ওজোন স্তর অবস্থিত, তাহলে স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত। আশা করি সবাই এটা বুঝে গেছে। আমরা এখানে যেগুলো করে এগুলো একটু এক্সক্লুসিভ অবজেক্টিভ, এখানে আসলে ভাইয়া এই বুঝতেছি না। পেজগুলো একটু গ্রুপে দিয়ে দেন। আচ্ছা, হ্যাঁ দেখো, তারপরে একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, আমার মনে হয় এক পেজ আমি রেখে আসছি। আচ্ছা, এই পেজ আগে পড়ি। দেখো, এক নম্বর কথা বলছে নিচের কোন বস্তু কণার শুধুমাত্র কম্পন গতি আছে। খেয়াল রাখবা, সোডিয়াম ক্লোরাইডের কম্পন গতি আছে। আমাদের কঠিন অবস্থায় কোনো সময় কম্পন গতি থাকলেও আবর্তন বা স্থানান্তর গতি নেই। তরল অবস্থায় অন্য সময়ের কম্পন গতি আবর্তন গতি স্থানান্তর গতি থাকে, তবে কম। তা সুতরাং বায়ু ব্যবস্থায় কম্পন আবর্তন স্থানান্তর গতি অনেক বেশি। তা সুতরাং শুধুমাত্র কম্পন গতি থাকে আর যেগুলো কঠিন পদার্থ, তাহলে এই জন্য এটা শুধুমাত্র কম্পন গতি আছে, শুধুমাত্র কম্পন গতি আছে এটার। আর তরল হয়ে গেলে কম্পন গতি স্থানান্তর গতি আবর্তন সবই থাকে। আবার যদি আবার বায়বীয় হয় তাহলে আর সবই থাকে, তাহলে জন্য শুধুমাত্র কম্পন গতি থাকে যেগুলো কঠিন পদার্থ সেগুলো। ওকে, দেখো দেখো, একই তাপমাত্রা একই পরিমাণ প্রথম পাত্রে 1 মোল নাইট্রোজেন, দ্বিতীয় পাত্রে 1 মোল কার্বন ডাই অক্সাইড রাখা হলো। এখন বলছে কোন উক্তিটি সঠিক নয়। প্রথম পাত্রের চাপ নিম্নতর, দ্বিতীয় পাত্রে নাইট্রোজেন অণুর গতি উচ্চতর, তাহলে উভয় পাত্রের অণুর সংখ্যা সমান। উভয় পাত্রের অণুর সংখ্যা তো সমান হবেই না, ওই যেহেতু নাইট্রোজেন 28, তো মিলালে কিন্তু হয় না। উভয় পাত্রের সমান গড় গতি শক্তি সমান, এটা এটা হবে না। তাহলে দেখো, প্রথম পাত্রের চাপ নিম্নতর কে বলা হয়েছে, আমরা জানি তাপমাত্রা আয়তন স্থির হলে পাত্রের সকল অণুর চাপ কি হবে, সমান। সুতরাং কোনটা সঠিক নয় বলতেছে জি। তাহলে এটা যদি আমরা হিসাব করি, প্রত্যেকটা তুমি কি করবা, এনের মান হিসাব করবা, কাউন্টাসের মান হিসাব করবা। তার সুতরাং আমরা জানি আয়তন স্থির থাকলে দেখো, তাপমাত্রা আয়তন স্থির থাকলে, যে তাপমাত্রা আয়তন স্থির থাকলে একই তাপমাত্রায় ও একই আয়তন, তাহলে স্থির। তার সুতরাং সকল পাত্রের অণুর চাপ কি হবে, সমান হবে। তাহলে এটা সঠিক না। এবার যদি আমি বলি এখান থেকে অণুর সংখ্যা সমান কিনা, আমরা যদি হিসাব করি তো n = W বাই কি m দিয়ে হিসাব করো। নাইট্রোজেনের হলো কত, 1 মোল। ওরে না, তো 1 মোল 1 মোল লিখেছে আল্লাহ, ডাইরেক্ট 1 মোল 1 মোল লিখেছে, তাহলে 1 মোল 1 মোল বললে অবশ্যই সমান, তাই না? 1 মোল অণু থাকে কয়টা, 6.0 × 10⁻²3, তাই না? অবশ্যই সমান। তাহলে গড় গতি শক্তি অবশ্যই সমান, যেহেতু 1 মোল 1 মোল। আশা করি বুঝতে পারছো। এবার দেখো, 27 ডিগ্রি তাপমাত্রায় 1 গ্যাস চাপে এত লিটার আয়তন কোন গ্যাসের ভর হলো 6 গ্রাম, গ্যাস আপেক্ষিক ভর কত? তাইলে আমাদের বের করতে হইব কি এম এর মান বের করতে হবে। আপেক্ষিক ভর দিকে তোমার ভয় পাওয়ার কিছুই নেই, ঠিক আছে? বাষ্প ঘনত্ব বললে আণবিক ভরের দ্বিগুণ বলে দিতা, কিন্তু আপেক্ষিক ভর মানেই ভর। আর PV/nRT সবাই এটা জানোই। এখানে তাপমাত্রা আছে, চাপ আছে, আয়তন আছে, সবগুলো এককও ঠিক আছে, লিটার আছে, অ্যাটমসফিয়ার আছে, তাহলে আর মান 0.0821, তাই না? আর আয়তনে কোনো গ্যাসের ভর, তাহলে আণবিক ভরটা বের করে ফেলছি, এটা 18। বলতে পারে আবার এরকম দিয়ে, বলতে পারে এই গ্যাসটা কোন গ্যাস, তখন তুমি 18 দিকে মিলাইবা যে কোনটা হইতে পারে, এরকম বুঝা গেছে? তারপর দেখো, আচ্ছা এগুলো দরকার নেই, দরকার নেই। আচ্ছা, এই যে এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে মোট চাপের এই অঙ্কগুলো একটু ভালো করে, আংশিক চাপ থেকে মোট চাপ নির্ণয়, এগুলো দেখে ফেলবা যে 3 আয়তনের নাইট্রোজেন ও 2 আয়তনের ক্লোরিনের মিশ্রণের পূর্ণ চাপ 1 অ্যাটমসফিয়ার মিলিমারকারী, ওই মিশ্রণে নাইট্রোজেন ও ক্লোরিনের আংশিক চাপ কত? তাহলে আমরা বের করতে পারি না? নাইট্রোজেনের মোল ভগ্নাংশ বের করতে পারি, এটা হলো পূর্ণ, আর দুইটা মিললা কি এখানে, এটা হলো মোট আর এটা হলো নাইট্রোজেনের বেলায় মোট, আর ক্লোরিনের বেলায়, তাহলে এটা। আর সুতরাং আমরা জানি আংশিক ভগ্নাংশ ইন্টু মোট চাপ, আংশিক ভগ্নাংশ ইন্টু মোট চাপ, তাহলে এই দুইটার আলাদা আলাদা আংশিক চাপ বের করে ফেলছি। এভাবে কিন্তু আমরা করতে পারি। আশা করি বুঝতে পারছো। এবার আমরা দ্বিতীয় ফেজ পরে তারপর ওইখানে যাব, এটা পড়াইছিলাম।
এই প্রশ্নগুলো যেগুলো পড়ে সেগুলো সবচেয়ে কোয়ালিটিফুল প্রশ্ন, ঢাকা ভার্সিটির কোশ্চেন, ঠিক আছে, আগের বছরের, আগের বছর না মানে বিগত সালের। ভয় পাওয়ার কিছু নেই, দেখবা তো সব কিছুই সহজ যদি তুমি ফাইরে যাও। দেখো, theoretical তাপমাত্রা নির্দিষ্ট ভরের একটি নির্দিষ্ট গ্যাসের আয়তন স্থির রেখে স্থির চাপে দ্বিগুণ করা হলো। আয়তনটা স্থির চাপে কি করা হয়েছে? দ্বিগুণ করা হয়েছে। আয়তনটা স্থির চাপে দ্বিগুণ করা হয়েছে। তাইলে আমরা যদি বোঝার চেষ্টা করি, দেখো একটু খেয়াল করতে হবে, যেখানে আমাদের কি বলতেছে যে আয়তনটা স্থির চাপে দ্বিগুণ করা হয়েছে, তাইলে এখানে সম্পর্কটা কি, আয়তনটা কি হয়ে গেছে? দ্বিগুণ হয়ে গেছে। তাহলে আয়তন যদি হয় v1 ইকুয়াল টু ভি, তাহলে v2 ইকুয়াল টু কি বলতো? 2v। খুব তাড়াতাড়ি এগুলো করে ফেলতে হবে। আর তাপমাত্রা আগে ছিল 13 ডিগ্রি সেলসিয়াস, তাহলে T1 ইকুয়াল টু 13 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 273 যোগ 13 ইকুয়াল টু 200 কত? 90। তাহলে আমার চাইতে আছে T2 ইকুয়াল টু কত? তো সবাই জানো টি এর লগে বিয়ের সম্পর্ক কি ব্যস্ত অনুপাতিক নাকি? না ভুল কইতেছি আমি? নাকি সমানুপাতিক? হ্যাঁ সমানুপাতিক। তাই সুতরাং T2 ইকুয়াল টু, সরি আমি ভুল, আরে তো বললেই কি লিখা, তো T2 ইকুয়াল টু কি V1 বাই V2 ইনটু কি T1। সমানুপাতিক। তাহলে হ্যাঁ সমানুপাতিক সম্পর্ক V2 বাই V1। তাহলে V2 কত? 2B বাই B ইনটু T1 কত? 290। তাহলে সুতরাং VB কাটা, তাহলে আমাদের 2 ইনটু 290, তাহলে কত আছে? 2 দুগুণে অ্যান্সারটা কত? 290 ইনটু 2, এই ক্যালকুলেশন ক্যালকুলেটর এখন লাগে 580। তাহলে 580 কেলভিন। যদি কেলভিনে থাকে তাহলে তো ভালো, আর 580 মাইনাস 273 দিয়ে যা আসে ডিগ্রি সেলসিয়াস থাকলে সেটা অ্যান্সার হইতো। তাহলে 307 ডিগ্রি সেলসিয়াস, আর কেলভিনে বললে ওইটা, তাই না? তাহলে আমাদের এখানে এভাবে বের করে ফেলতে পারি আমরা, 299 ডিগ্রি সেলসিয়াস, এই যে 572 কেলভিন। ও আমি কি ভুল কিছু লিখছি? ভাই তাপমাত্রা ভুল হইছে। ও তাপমাত্রা আমরা 13, ও 273 13 তো 290 হয় না, আরে আল্লাহ। তাহলে ঠিক আছে, বুঝছো তো নাকি সবাই? অঙ্ক তো বুঝছো? অঙ্ক বুঝছো না সবাই? জি ভাই বুঝছি। বুঝছি। হ্যাঁ ওকে। তাহলে এখানে আমরা দেখি একই তাপমাত্রায়, একই তাপমাত্রায় হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের আরএমএস বেগের অনুপাত কি? একই তাপমাত্রা, তাপমাত্রা একই থাকবে, বলতেছে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের আরএমএস বেগের অনুপাত কি? তাইলে তবে সবাই তো আমরা জানি আরএমএস বেগ আর ইকুয়াল টু রুট ওভার, সরি সি আরএমএস ইকুয়াল টু রুট ওভার 3RT বাই কি এম না? সো আমরা এটা জানি। তাহলে আণবিক ভর দিয়ে যদি কথা বলি, তাইলে এই C1 বাই C2 ইকুয়াল টু রুট ওভার, আমরা জানি কি হয়ে যাবে, M2 যাবে কি উপরে আর M1 যাবে কোথায়? নিচে। তাহলে আমি C1 যদি ধরি কাঠটা হাইড্রোজেনেরটা, আর C2 যদি ধরি কাঠটা অক্সিজেনেরটা, আর এখানে তাহলে এটা যাবে অক্সিজেনেরটা, আর এটা যাবে কাঠটা হাইড্রোজেনের আণবিক ভরটা। তাহলে অক্সিজেনের O2 এর আণবিক ভর কত সবাই ভালো করে জানো? কত? অক্সিজেন 16 দুগুণে কত? 32। 32। এটা দেব 32, আর হাইড্রোজেন হয়ে যাবে কত? 2। 1 ইনটু 2 তাহলে 2 রুট ওভার কত? 16, তাহলে কত? 4। তাহলে আমাদের হয়ে গেছে কি C অফ হাইড্রোজেন ইকুয়াল টু 4 অফ কি C অফ অক্সিজেন। তাহলে সুতরাং এটা বেটার, এত অথবা অনুপাত বললে C অফ হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড, C অফ অক্সিজেন নিলে কার্বন ডাইঅক্সাইড না আবার, তাহলে 4 অনুপাত কত? 1। তাহলে এটা আমাদের কি অ্যান্সার। তাহলে এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করে ফেলতে পারি। অনুপাত হচ্ছে এই যে 4, মানে 4 অনুপাত কত? 1, এরকম আর কি লাগছে 4। তাইলে আচ্ছা পিএস, আচ্ছা পিএস নিয়ে কি তোমাদের ইয়ে আছে? ওই যে আগের ইয়ে অনুযায়ী কি দিছে নাকি? হ্যাঁ আচ্ছা, পিএস আমরা জানি কি, দেখো নিচের কোনটির পিএস 7 অপেক্ষা বেশি? তাহলে এটা তো একটা অ্যাসিড, দেখো খেয়াল করো, এটা একটা অ্যাসিড, তাহলে অ্যাসিডের পিএস তো 7 অপেক্ষা কম হওয়ার কথা। সো এটা একটা লবণ, লবণের পিএস আমরা জানি 7 অপেক্ষা বেশি হবে না। এটা সেম, এটা হলো একটা সলিউশন, একটা ক্ষার, তাহলে ক্ষারের পিএস এর অপেক্ষা বেশি হবে। খুবই সহজ প্রশ্ন দিয়ে দিছে, বা তুমি এগুলার বের করতে হইব, এগুলার বের করলেও কেউ বুঝতে পারতাম। যাই হোক, এগুলো সবগুলো এক দেশে থেকে বের করা বসে দরকার নাই। এবার তারপরে দেখি 23 নাম্বারটা। 23 নাম্বারটা কি বলতেছে? 23 নাম্বারটা হলো, এই প্রশ্ন কিন্তু অনেক জায়গায় আসছে, ঢাকা বোর্ডে কয়বার আসছে দেখো। তারপরে দেখি ঢাকা বোর্ড না, ঢাকা ভার্সিটি। দেখো 76 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে তাপমাত্রা দেওয়া আছে, চাপ দেওয়া আছে, ফার্স্ট এটার আয়তন দেওয়া আছে, ও ডব্লিউ দেওয়া আছে, আণবিক ওজন মানে এম কত, তাই এটা সবাই পারো, তাই না? V = W বাই V = nRT, n = কি
ডব্লিউ বাই এম ডব্লিউ বাই এম। এম ইন্টু আর টি, তাহলে এম ডাই ফাঁসে গেল, ডব্লিউ আর টি বাই সিবি বসে দিলে শেষ। আচ্ছা তারপরে এখানে বলছে কি, আচ্ছা তারপরে এখানে বলছে কি যে কার্বন নাইট্রোজেন অক্সিজেন আর পারমাণবিক ভর যথাক্রমে কি পারমাণবিক ওজন যথাক্রমে এটা দিয়ে দিচ্ছে। তাহলে কোন গ্যাসগুলোর মধ্যে কোনটির ব্যাপনের হার, মানে গ্যাস জোড়াগুলোর মধ্যে কোনটির ব্যাপনের হার সমান। তাইলে আমাদের দেখতে হবে যে কোন দুইটা আণবিক ভর সমান, কোন দুই আণবিক ভর কি সমান। তাইলে আমরা লক্ষ্য করে দেখলাম যে এই কার্বন ডাইঅক্সাইড আর N2O এই দুটো আণবিক ভর কি সমান, তার সুতরাং এটার কি ব্যাপনের হারও সমান। বুঝা গেছে? সবাই ভালো করে জানো। তারপরে যাদের যে দুইটা জিনিস গ্যাসের আণবিক ভর সমান, সেই দুটো জিনিসের ব্যাপনের হারও কি সমান। কোন অবস্থায় আদর্শ আচরণ হতে একটি গ্যাসের সবচেয়ে বেশি বিচ্যুতি ঘটে। তাইলে আমরা তো জানি যে আদর্শ আচরণ থেকে বিচ্যুতি ঘটে, তার মানে আদর্শ থেকে বিচ্যুতি ঘটা মানে প্রথমটা, তাহলে সেটা কি উচ্চ চাপে নিম্ন তাপমাত্রায়। উচ্চ চাপে নিম্ন তাপমাত্রা তাহলে কোনটা, এই যে হাই প্রেসার অ্যান্ড লো টেম্পারেচার। ঠিক আছে? তাহলে আদর্শ আচরণ থেকে বিচ্যুতি ঘটে মানে এই যে এখান থেকে এখানে বিচ্যুতিটা ঘটে, এ থেকে বিতে কখন যায়, যখন ওই যে আমরা ওই যে একটা গ্যাস তারা বলতেছে আকর্ষণ বিকর্ষণ নেই কিন্তু আমরা উচ্চ চাপে তরলে পরিণত করতে পারি, তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে উচ্চ চাপে এদের এই কাজগুলো ঘটে, তাই না? হাই প্রেসার লো টেম্পারেচার, হাই প্রেসার থাকলে লো টেম্পারেচার হবেই। তবে দেখো চাপ স্থির রেখে একটি গ্যাসের আয়তন এত তাপমাত্রা অর্ধেক করা হলো, আয়তন এত থেকে অর্ধেক করা হয়েছে, আয়তন এত থেকে অর্ধেক করা হয়েছে, তাহলে সবাই বুঝতে পারছে আয়তন এত তাপমাত্রা, গ্যাসের আয়তন এত তাপমাত্রা অর্ধেক করা হলো, পরিবর্তিত অবস্থায় উহার আয়তন কত হবে। তাহলে আমাদের বি2টা চাইছে, তাই না? বি1টা ছিল 1000, তাহলে বি2টা কত, তাহলে তাপমাত্রা হয়ে গেছে অর্ধেক, এখানে কিন্তু তাপমাত্রা অর্ধেক এইভাবে, তাহলে বি1 ইকুয়ালটা আমাদের 1000, আর আমাদের বি2টা কত, আমাদের টি1 ইকুয়াল যদি টি হয় তাহলে টি2 ইকুয়াল কি হয়ে গেছে টি/2। এবার আমাদের যদি বলি আমাদের বি আর টি পরস্পরের সমানুপাতিক, তাহলে যেটা বের করতে হয় সেটা আমরা উপরে লিখি b1/t1 ইকুয়াল টু, দেখো b2 যেখানে এখানেও t2 এখানে, কারণ যেহেতু এটা সমানুপাতিক সম্পর্ক এবং শুধু সমানুপাতিক, সুতরাং b2 ইকুয়াল টু t2/t1 ইন্টু 1000। তাহলে আমাদের t2 এর মানটা তো আমরা জানি t/2, আবার t1 এর মানটা আমরা জানি t, তাহলে এখানে কাটাকাটি দিলে হাফ ইন্টু 1000 মানে কত 500, এটাই অ্যান্সার। ঠিক আছে? এই যে 500 সেন্টিমিটার কিউব। তোমরা সব ক্যালকুলেশন কইরা মুইরা লেখার দরকার নাই, মাঝে মাঝে বুঝা দিতে হবে, সাথে সাথে বুঝা দিতে হবে যে না হ্যাঁ এইটাই অ্যান্সার। মাথায় ধরেন এখানে আসলে কেন এটা এমন হইতেছে। তাড়াতাড়ি এগুলোতে যাবো, ঠিক আছে? খুব তাড়াতাড়ি যাবো আর তোমাদের খালি আমি বলবো, সবাই খুব ভালো করে খেয়াল করো, অবজেক্টিভ খারাপ করা যাবে না। দেখো 1 নম্বর প্রশ্ন, তাপমাত্রার সাথে আয়তন পরিবর্তনশীল হয় কোন সূত্রে? সালদের সূত্রে। সবাই জানো নিচের কোন সমীকরণটি বয়েলের সূত্র প্রকাশ করে? অবশ্যই p1 b1 p2 b2, তাই না? যদি বল সালদের সূত্র কোনটা প্রকাশ করে, b1/t1 = b2/t2। যদি বলতো আমাদের গেলসের সূত্র কোনটা প্রকাশ করে, তাহলে p1/t1 = p2/t2। যদি অ্যাভোগাড্রোর সূত্র কোনটা প্রকাশ করে, তাহলে b সমানুপাতিক n বা b1/t1 b1/n1 = b2/n2 এরকম। তার বয়েল ও সালদের সমান সূত্র কোনটা? p1 b1/t1 p2 b2/t2। তারপরে আমাদের যেটাই বলতো ইনশাআল্লাহ আমরা সেটাই দিতে পারতাম। এবার দেখো নিচের গ্রাফটি কোন সূত্র সমর্থন করে? এ আর কি সি? তুমি দেখে বুঝতেছো বি আর টি এটা গ্রাফিতে এরকম ছিল, এটা কোন সূত্র? সালদের সূত্র। দেখো এই যে এরকম গ্রাফ কিন্তু সালদের সূত্রতেই আছে। তোমাকে যদি এবার সেম জিনিসটা এ আর সি দিয়া কইতো এটা কোন সূত্র হইতো কও তো? এটা কোন সূত্র? বয়েলের সূত্র। বয়েল। আচ্ছা আমি যদি এটাকে এ আর বি দিয়া আমি এইটা দিলাম, এইটা দিয়া এটাকে কিন্তু বয়েলের সূত্র তুমি বলতে সালসের সূত্র বলতে পারলাই, এই স্যার আরেকটা সূত্র বলা যায়, সেটা কোন সূত্র বলতে পারবা? গেলুসাকের সূত্র। গেলুসাকের সূত্র। হ্যাঁ গেলুসাকের সূত্র বলা যায়, কারণ এই যে ফি আর এখানে কি হইতে পারে টি হইতে পারে, যে এখানে কিন্তু গেলুসাকের সূত্রের কোনো অপশন ছিল না, শুধু সালসেটের জন্য মিলছে। আশা করি সবাই বুঝে গেছে। তারপরে আমরা শিখব সালদের সূত্রের গাণিতিক রূপ কোনটা?
খ নম্বরটা সবাই এটা একেবারে পানির মতো জানো। এসআই কার মান কত 8.314। দেখো এসটিভিতে 2.8 গ্রাম একটি গ্যাস এত লিটার আয়তন দখল করলে গ্যাসটি হতে পারে কোন গ্যাস? নাইট্রোজেন গ্যাস। তুমি ওই যে আমরা জানি কি বি লিটার বাই 22.4 মোল সংখ্যা তুমি যে বের করতে পারো, অথবা তুমি এখান থেকে কিভাবে বোঝা যায় এটা যে নাইট্রোজেন গ্যাস বলতে পারবা কেউ? 10 দিয়ে গুণ, হ্যাঁ উপরে 10 দ্বারা গুণ, ওই যে উপরে 10 দ্বারা গুণ, হ্যাঁ বলো। ডব্লিউ বাই এম ইকুয়াল টু তার উপরে গ্রামের 10 দ্বারা গুণ, হ্যাঁ, আর লিটারে 10 দ্বারা গ্রামের গুণ। হ্যাঁ গ্রামের 10 দ্বারা গুণ, এরকম উল্টা হালটা কইও আর কি তোমরা কথা। এটা কি ডব্লিউ আমরা জানি কি, ধরো ডব্লিউ বাই এম ইকুয়াল টু ইকুয়াল টু বি লিটার বাই বি লিটারে বি বাই 22 পয়েন্ট কত 4, তাই 4 না? ওই অ্যাম্পিয়ার করব। তাহলে এখানে আমাদের বের করব যে ডব্লিউ কত 2.8, আমাদের এম এম দরকার, ইকুয়াল টু আণবিক ভর। বি লিটারে তাহলে 22.24 লিটার। খেয়াল করবে এটা যদি লিটার না থাকতো তাহলে লিটার নিয়ে আসতে হইতো, তাহলে 22 পয়েন্ট কত 4, তাহলে এটা ভাগ দিলে হয় কত 1, 10 নিচে থাকে, তো 2.8 বাই এম ইকুয়াল টু 1 বাই 10 বজ্রণ করলে এম ইকুয়াল টু কত 28, তাহলে 28 কার আণবিক ভর? নাইট্রোজেন আণবিক ভর, এটা নাইট্রোজেন। কি আমার কথা বুঝতে পারছো? এটা কই থেকে আনছি সূত্র? ওই যে এন ইকুয়াল টু যে সিরিয়াল লিখছিলাম, খেয়াল আছে কিনা সবার? জি জি ভাই। এম ইকুয়াল টু এন বাই এন এ ইকুয়াল টু বি আয়তন বি লিটারের উপরে বাই 22.4 ইকুয়াল টু পি বাই কি আরটি। আরটি। হ্যাঁ আমাদের যেভাবে দরকার ছিল, আমাদের দরকার ছিল এই যে এইটা আর এইটা, তাহলে এই দুনিয়া নিয়ে আসছি, নিয়ে এসে কাজ করে ফেলছি, শেষ কাহিনী খতম। তারপরে দেখো আমরা এবার চলে যাব 6 নম্বরে। দেখো সবাই ভালো করে এটা ভালো করে বলতে পারবা, মন থেকে বুঝা বলতে হইব। এই যে যদি তুমি খালি কও যে আমার সাথে সাথে হইতো হইতো না, নিচের কোনটি ক্ষেত্রে বয়েলের সূত্রে বিচ্যুতি ঘটে? আর বয়েলের সূত্রে না বলে বলতে পারতো কি আদর্শ গ্যাসে বিচ্যুতি ঘটে, আরো সেকেন্ড কারণ আদর্শ গ্যাস যা বয়েলের সূত্র কি তাই না, তাই না? তার সুতরাং বয়েলের সূত্রে বিচ্যুতি ঘটবে মানে আদর্শ আচরণ থেকে বাস্তব আচরণে কখন যায়? যখন নিম্ন তাপমাত্রা উচ্চ চাপ প্রয়োগ করলে তো যে গ্যাসের তরলে পরিণত করা যায়, আর এই জন্যই কিন্তু এটা সঠিক। ফরমাশন তাপমাত্রা 0 কেলভিন বা -273°C। 9 পজিটিভ তাপমাত্রা 1 অ্যাটমসফিয়ার চাপে কোনো গ্যাসের ঘনত্ব এত হলে আণবিক ভর কত? তাহলে কি পারবানি? কেমনে করবো আমরা এটা? পিভি ইকুয়াল টু এনআরটি দিয়ে করা যাবে। হ্যাঁ ওই সূত্রেই যাওয়া যাবে। কিভাবে? দেখো আমরা কিন্তু জানি ডি ইকুয়াল টু কি বলতো? ডব্লিউ বাই এম ও ডি ঘনত্বের সূত্রটা কি? এটা কি এম বাই বি। দেখো ঘনত্ব তোমাদের সূত্র আমি শিখাইছিলাম, এম বাই বি Pm by RT। P1 1 by T1 is equal to P2 root 2 by T2 হয় নাই কারো কথাই? by W by B দেখো ভর বাই ঘনত্ব রো আর ডি এক না। দেখো এখানে কি দিয়েছে? তাপমাত্রা দিয়েছে, ভালো করে খেয়াল করো। তাপমাত্রা টি ইকুয়াল টু কত? 4°C। ভালো করে খেয়াল করো, এখনো তোমাদের মাত কারো থেকে সঠিক অ্যান্সার পাই নাই। 298 কেলভিন। Pm equal to RT। হ্যাঁ সাইডে দেব Pm by RT উপরে বা Pm নিচে বা RT। এক্স্যাক্টলি রাইট। দেখো আর এখানে কি আছে? অ্যাটমসফিয়ার চাপ, তাহলে ফি ইকুয়াল টু 1 অ্যাটমসফিয়ার। আর তারপরে কি দেওয়া আছে? ঘনত্ব ডি ইকুয়াল টু ডি দিতে পারো, রো দিতে পারো, ঠিক আছে? ডি ইকুয়াল টু কত? 1.75 গ্রাম পার লিটার। আচ্ছা তো আমরা কিন্তু এটা সবাই ভালো করেই জানি যে পিবি ইকুয়াল টু এনআরটি, এটা সবাই জানো। আবার পিবি ইকুয়াল টু বলো তো ডব্লিউ বাই এম ইনটু কি আরটি, এটা সবাই জানো। আবার আমরা জানি ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন, তাহলে এটা এখানে যাওয়া যায়, এটা এখানে যাওয়া যায়, তাহলে পিএম ইকুয়াল টু ডব্লিউ বাই ভি ইনটু আরটি। তাহলে এটার বদলে কি লেখা যায় জানি? ডি হ্যাঁ ডি বাট ইনটু আরটি। তুমি চাইলে না মুখস্থ করে ফেলতে পারো, ডি ইকুয়াল টু কি পিএম বাই কি আরটি। এইবার আমাদের এই সবগুলো মানিত দেওয়া আছে, তাহলে ডি ইকুয়াল আমাদের ডি দেওয়া আছে, এবার এম দরকার, তাই না? তাহলে আমি বলতে পারি যে পিএম ইকুয়াল টু ডি আর টি। আমাদের কি এম বের করতে বলছে না? এম ইকুয়াল টু কি ডি আর টি বাই কি ফি। ডি আছে, আর আছে, টি আছে, ফি আছে, শেষ বসাই দিয়ে আমাকে চলে আসছে। যদি অ্যাটমসফিয়ার আছে, লিটার আছে, তাহলে অবশ্যই আমাদের আর ডির মান তো হইলো 1.75 ইন্টু আর মান 0.0821, তাপমাত্রা 298, চাপ হইলো 1। তার সাথে আমরা ক্যালকুলেশন করে দেখি মানটা কত আসে। দেখো
তাহলে 1.75 ইন্টু 0.0821 ইন্টু 298, আরে আল্লাহ, কত আসছে মান তোমাদের? ইন্টু 0.0821 ইন্টু 298, 42 কত 81, তাইলে 81 হ্যাঁ 81, তাহলে কই 43 দিছে আর কি। হ্যাঁ ঠিক আছে, কাছাকাছি আর কি, 43 দিছে। 43 তারপরে দেখো সালসের সূত্র হতে, এটা কি বুঝতে পারছো সবাই? জি। দেখো এবার বলতেছে যে সালসের সূত্র হতে, সূত্র মতে কত তাপমাত্রায় গ্যাসের আয়তন জি। যদি তাপমাত্রায় প্রাপ্ত আয়তনের দ্বিগুণ হবে, তাহলে ওই যে b1 = কি b, b2 = কি 2b, তাহলে t1 = আছে 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন, তাহলে t2 = কত? তাহলে t2/t1 = b2/b1। এটা সবাই পারবা না? জি b আর t এর সূত্র, তাই না? 11 নম্বর 10 নম্বর লাগে পাশে দিয়ে লেখা রাখবা যে কোনটা কোন সূত্র হইছে। তারপর দেখো নিচের কোনটি প্রমাণ চাপ? দেখো 10 অ্যাটমসফিয়ার না, 100 অ্যাটমসফিয়ার না, 1 atmosphere 100 বার না, 1 অ্যাটমসফিয়ার হইলে হইতো 1.01 বার। 1 বার। এটা সঠিক, 1.01 বার, এটা সঠিক। আচ্ছা তারপরে কি বলছে? 28 গ্রাম নাইট্রোজেনের মধ্যে 1 গ্রাম, 28 গ্রাম নাইট্রোজেনের মধ্যে 28 গ্রাম নাইট্রোজেনের মধ্যে 28 গ্রাম নাইট্রোজেনের মধ্যে 1 গ্রাম পরমাণুর সংখ্যা কত? তাইলে পরমাণুর সংখ্যা আমি তো বলি যে দেখো 28 গ্রাম নাইট্রোজেন, 1 গ্রাম পরমাণুর সংখ্যা হইলে আমরা জানি 2 না? কেমনে এটা কেমনে করছি কে বলতে পারবা? N2 এটা একটা সূত্র আছে। স্যার N2 দেখো এখানে যেহেতু নাইট্রোজেন, তাহলে এখানে বলতেছে নাইট্রোজেন কয়টা এখানে, তাহলে ওই যে নাইট্রোজেন গ্রামে সংখ্যা কত? প্রকাশিত মোলে ভর পায় মোলে গ্রাম পারমাণবিক ভর দিয়ে ভাগ দেয়। হ্যাঁ তাহলে 28 গ্রাম যেহেতু, তাহলে এখানে আমরা জানি 28 গ্রাম, 28 গ্রাম এটা হলো আণবিক ভর। এটা কি আণবিক ভর। আর আমরা যদি পারমাণবিক ভর বলি তাহলে কত? 17 14 না? 14। তাহলে 14 দ্বিগুণে কত? 28। তাহলে এখানে দুইটা পরমাণু আছে, এইটাই। নাইট্রোজেন অণু হওয়ার জন্য 28 গ্রাম, বাট পারমাণবিক সংখ্যা কিন্তু 14, তাহলে জন্য দুইটা পরমাণু এখানে। এটাই আমাদের চাইছে যে গ্রাম পরমাণুর সংখ্যা কত, মানে গ্রামে পরমাণুর সংখ্যাটা কত। তার পরমাণুর মধ্যে দুইটা এখানে পরমাণু, যদি এখানে হইতো ধরো O3, ধরো ওজন, ওজনের হইতো 348, অন কইতো যে কয়টা অক্সিজেন আছে এখানে, তাহলে আমরা জানি 48 ভাগ আমরা জানি কত 16, তাহলে তিনটা পরমাণু আছে, অক্সিজেনের তিনটা পরমাণু আছে, এরকম আর কি। তারপরে খেয়াল করি 63 গ্রাম পানি এর গ্রাম অণুর সংখ্যা কত? সেম কাহিনী, তাহলে আণবিক ভর দিয়ে দিবা, ভাগ দিয়ে দিবা, তাহলে 63 ভাগ কত? 18, তাহলে চলে আসবে কত? 3.5। পারবা সবাই? একটি ফান্দির অণুর ভর কত? একটি ফান্দির অণুর ভর, একটি ফান্দির অণুর ভর ভালো করে খেয়াল করতে হবে, একটি ফান্দির অণুর ভর। তাহলে এটা বের করার জন্য একটা শর্টকাট সূত্র আছে, আবার আমাদের ওই সূত্র দিয়েও কিন্তু করা পসিবল, ঠিক আছে? তাহলে কেউ কি একজন আমাকে বলতে পারবা যেটা কিভাবে করা যায়? তার উপরে স্যার, তুমি জানো সূত্রটা 18 কত লিখে মাত্রা নিচে কত N মধ্যে? অ্যাভোগাড্রো ধ্রুবক, দেখো অ্যাভোগাড্রো ধ্রুবক দিয়ে ভাগ আমি আমি 18 রে। আমি দুইটা দিয়ে করাই। একটি পানির অণুর ভর, এটা দিয়ে আমি যদি বলি তাহলে একটা পানির অণুর ভর ডব্লিউ চাইছে, কি চাইছে? ডব্লিউ চাইছে। এই দেখো আমি আমি যদি বলি তাহলে দেখো আমি আগে বলি একটি মানে এন, এন আছে, আবার অ্যাভোগাড্রোর সংখ্যা আছে, আবার আমার চাইছে পানির অণুর ভর ডব্লিউ চাইছে, আর আণবিকতা আমি জানি, তাহলে আমি এইখান থেকে একটা সূত্র বানাইতে পারি। সেটা লাগে বলো তো জি W/m = n/n, আমরা সবাই এটা জানি ভালো করে। তাহলে আমার চাইছে W = কত? তাহলে W = n/na × m। তাহলে ফান্দির অণু কয়টা ফান্দির অণু ভর চাইছে? একটা ফান্দির অণু, তাহলে একটা। আর অ্যাভোগাড্রো আমরা জানি 6.02 × 10⁻23। আর আমাদের আণবিক ভরটা কত? পানির অণুর ভর তাহলে 18, তাহলে 18 এটা দিয়ে যদি কাটাকাটি করি তাহলে দেখা যায় মানুষের 2.990 10⁻23, এটাই आंसर। আমার কথা কি বুঝতে পারছো? আর আমরা 19 শিখছিলাম যে একটি অণুর ভর তার আণবিক ভর উপর না, 18 গ্রাম অণু ভর হচ্ছে 6.03, সুতরাং একটি অণু ভর বের করুন। আণবিক ভর উপরে আণবিক ভর আর নিচে হইলো 6.023। এটা আমরা শিখছিলাম 19 এ, যে একটি অণুর ভর আণবিক ভর আর নিচে 6.023। দেখো সেটা আসছে মানে অণুর ভর এটা। তাহলে আমরা কিন্তু এইভাবে করে ফেলতে পারতাছি। বুঝা গেছে সবার?
জি। তারপর দেখো ওয়াট মার্সার ইকুয়াল টু কত, কোনটা মিলে? সেন্টিমিটার মার্কার এটা মিলে না, 76 মিটার মার্কারে মিলে না, এটা 60 দিলে মিলতো, আর এটা 0. এটা 76 দিলে মিলতো, 60 সেন্টিমিটার দিছে মিলে না, 76 সেন্টিমিটার দিছে এবার মিলছে। বোঝা গেছে? একটু কেয়ারফুলি তাকে এই সূত্রগুলারে সলভ করতে হবে। তারপর দেখো এখানে কি বলতেছে, বলছে 0 সেলসিয়াস তাপমাত্রায় 4 গ্রাম অক্সিজেন আর 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস 1 লিটার বারবার রাখা হলো মিশ্রণের মোট চাপ কত? অবশ্যই সবাই এটা পারবা। P1 আমরা জানি কি, এখানে আমাদের কিভাবে মোট চাপ বের করা যায় বলো তো আমাকে একটু। ওই যে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ হ্যাঁ, দেয়া। মোল ভগ্নাংশ। চাপ বাইর করা, তারপর যোগ করা। হ্যাঁ, আশা করি সবাই এটা বুঝতে পারছো। এইবার গ্যাসের ঘনত্বের সাথে আয়তনের সম্পর্কে, ঘনত্ব আয়তনের সম্পর্ক ব্যস্তানুপাতিক না? ঘনত্ব আর আয়তন পরস্পরে কি ব্যস্তানুপাতিক? একটু আগে তোমরা সূত্র বলছিলা, ডি ইকুয়াল টু কি বলো তো? ডি ইকুয়াল টু কি বলছিলা? এমপি বাই আরটি। এটা বলছিলা? তাহলে ঘনত্বের সাথে বি। বলো এমপি বাই আরটি তো। পিভি ইকুয়াল টু কি এন আর টি, তাহলে ডব্লিউ বাই এম ইন্টু কি আর টি। তাহলে আমি বলতে পারি যে, আচ্ছা আমি এত জায়গা দেখিনি, ঘনত্ব ইকুয়াল টু আমরা জানি কি ভর বাই আয়তন না? হ্যাঁ। এটা আমরা জানি কি ডি ইকুয়াল টু এম বাই বি, তাই না? তাহলে ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন, তাহলে ঘনত্ব লাগে আয়তন ব্যস্তানুপাতিক। হবে না। একটু খেয়াল করো, ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন, তাহলে ঘনত্বের সাথে আয়তনের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক। ঘনত্বের সাথে আয়তনের সম্পর্ক ব্যস্তানুপাতিক। ঘনত্বের সাথে ভরের সম্পর্ক কি? সমানুপাতিক। তারপরে আসো, নিচের কোনটির সাথে ব্যাপনের হারের সম্পর্ক বিদ্যমান? আণবিক ভরের সাথে। কোন ব্যাপনের হার বেশি? যেখানে যার এখান থেকে যার আণবিক ভর কম তার ব্যাপনের হার বেশি, তাহলে এমন আণবিক ভর কম সবচেয়ে, এখান থেকে বুঝাই যায়। দেখো এটা হলো 44, এটা হলো 32, এটা হলো 35.5, আর এটা হলো কি 17। বুঝলে? এর আণবিক ভর কম, তাহলে এর ব্যাপনের হার কি বেশি। দুটি গ্যাসের আণবিক ভর যথাক্রমে এত এত, প্রথমটির ব্যাপনের হার এত হলে পরেরটির ব্যাপনের হার কত? তাহলে ওই যে আমরা জানি আণবিক ভরের সাথে তুলনা করবো ব্যাপনের হার কিভাবে, তাহলে C1 বাই CD হলো রুট ওভার কি M2 বাই M1। তাহলে আমাদের একটারটা চাইছে, তাহলে যেটা চাই সেটা বের করে ফেলতে পারবো। পারবা এটা? না করে দিতাম। দেখো দুই কাছে আণবিক ভর যথাক্রমে, ধরো C1 ইকুয়াল টু, ধরলাম 64, খেয়াল করো C1 ইকুয়াল টু 64, C2 ইকুয়াল টু আমাদের কত দিয়ে দিছে 100। আর এটি না তো, এখানে আণবিক ভর, তাহলে এটা M1 এটা, আর M2 ইকুয়াল টু 100। এবার তাহলে আমার বের করতে বলতেছে যে কই প্রথমটির ব্যবধান হার 15, তাইলে এটার ব্যবধান হার C1 ইকুয়াল টু কত 15, বাট এটার ব্যবধান হার C2 ইকুয়াল টু কি কত? তাই আমি বলি C2 বাই C1 ইকুয়াল